হ্যালো ভিউয়ার্স, আমার বাংলা এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যে মুভির এক্সপ্লেনেশন দেব, মুভির নাম মহারাজা। সিনেমার শুরুতে আমরা একটা সেলুন দেখতে পাই। সেখানে আমরা এই সিনেমার লিড অ্যাক্টর মহারাজাকে দেখতে পাই। এখন সে একটা সেলুনে কাজ করে। সেলুনের মালিক মহারাজাকে বলে তার মুখ যদি এইরকম গোমড়া থাকে তাহলে সেলুনে কোনো মানুষ তো দূর, একটা কুকুরও চুল কাটাতে আসবে না। তখন মহারাজা জানায় যে আসলে তার দুদিনের ছুটি দরকার। সে তার পরিবারকে নিয়ে কিছু শপিং আর কিছু কাজে যাবে। এখন এইখানে তার যে সহকর্মী ছিল সে মহারাজার ছুটিতে একটু রাগ করে। এই মুহূর্তে এই সেলুনে একজন লোক আসে যে কুকুর নিয়ে আসে। সে জানায় সে চুল নিজের কাটতে এসছে, কারণ তার কুকুরকে সে তো পার্লারে নিয়ে গিয়েই চুল কাটায়। এখন মহারাজা এই লোকটার চুল কেটে দেয় আর পরের দিন সে ছুটি পেয়ে নিজের পরিবারকে নিয়ে ঘুরতে বেরোয়। এখন আমরা দেখতে পাই সে একটা খেলনার দোকান থেকে কিছু খেলনা নিয়ে তার স্ত্রীকে দেখাচ্ছিল। আসলে মহারাজার স্ত্রী আর একটা ছোট্ট শিশুকন্যা বিপরীতের ঘরেই বসেছিল। এইখানে আমরা মহারাজার স্ত্রী আর কন্যাকে দেখতে পাই। এবার তার স্ত্রী একটা খেলনা দেখে রাজি হয় আর মহারাজা সেটা কিনতে চলে যায়। এখন এই দোকানের একটা শোপিসও মহারাজার পছন্দ হয় আর সে সেটাও কিনতে থাকে। এর মধ্যে একটা ট্রাক নিজের গতি হারিয়ে ফেলে সেই ঘরে এসে ধাক্কা মারে। এই অ্যাক্সিডেন্টে মহারাজার স্ত্রী তখনই মারা যায় আর ঘরে থাকা একটা কাচরার ডাব্বা এসে তার মেয়ের উপরে পড়ে। তার ফলে তার মেয়ে প্রাণে বেঁচে যায়। এর পরের ঘটনা 15 বছর বাদে দেখানো হয়। এখানে আমরা মহারাজার মেয়ে জ্যোতিকে দেখতে পাই, যে খেলাধুলোয় খুবই ভালো, কিন্তু পড়াশোনা তার মাথায় একেবারেই ঢোকে না। যেহেতু সে পড়াশোনা পারে না, তাই ক্লাসে তাকে সব টিচারই বাইরে বার করে দেয়। কিন্তু তার যে স্পোর্টস টিচার সে তাকে খুবই ভালোবাসে। এই টিচারটি শুধু তাকে স্পোর্টসেই ট্রেনিং করে না, বাকি সাবজেক্টেও সে জানি পাশ করে যায়, তার জন্য তাকে গাইডও করতে থাকে। জ্যোতি সারা স্কুলে এই টিচারকে সব থেকে বেশি ভালোবাসে। আর এদিকে আমরা বাড়িতে মহারাজা আর জ্যোতিকে দেখতে পাই, যারা নিজেদের মধ্যে খুব ভালো সময় কাটায়। মহারাজা সারা মাস কাজ করলেও জ্যোতির জন্য ঠিক একদিন না একদিন ছুটি বার করে নেয়। তারপর তারা এখানে সেখানে ঘুরতে যায়। মহারাজা একাই বাবা আর মার দুজনের কাজ করে জ্যোতির জন্য। সেই ঘরেরা খাবার তৈরি করে, জ্যোতিকে স্কুলের জন্য রেডি করে। তবে মহারাজার কিছু বাজে অভ্যাস আছে, যেমন সে প্রায়ই ঘরের দরজা লাগাতে ভুলে যায়, লাইট বন্ধ করতে ভুলে যায়। আর এই কারণে জ্যোতিও তার বাবাকে এই কারণগুলোর জন্য শুধরে দিতে থাকে। তবে এই সংসারে মহারাজার জ্যোতি ছাড়াও আর একজন রয়েছে। এই যে ডাস্টবিনটা, এর নাম লক্ষ্মী। আসলে ছোটবেলায় জ্যোতি এই ডাস্টবিনটার কারণেই বেঁচে গেছিল, তাই এরাও এদের সংসারে ডাস্টবিনটাকে একজন সদস্য হিসাবেই মেনে নিয়েছে। এরা সপ্তাহে একদিন এই ডাস্টবিনটাকে পরিষ্কার করে আর তাকে তিলক লাগায়। এর মধ্যে জ্যোতির স্কুলে একদিন জ্যোতির এগেনস্টে কমপ্লেন হয় আর তার জন্য তার গার্জিয়ান কল হয়। এখন যখন মহারাজা স্কুলে আসে তখন সত্য ঘটনা জানতে পারে যে আসলে দোষটা জ্যোতির নয়, বরং তারই স্কুলে পড়া আর একজন ছাত্রের। তখন মহারাজা প্রিন্সিপালের কাছে দাবি করে যে যেহেতু প্রিন্সিপাল বিনা কারণে জ্যোতির উপরে ইলজাম লাগিয়েছে, তাই প্রিন্সিপালকে এখন জ্যোতির কাছে সরি চাইতে হবে। প্রথমে প্রিন্সিপাল কতটা ঠাট্টারভাবে মেনে নিলেও কিন্তু মহারাজার জেদের কাছে তাকে নত হতেই হয়। আর শেষ পর্যন্ত সে জ্যোতির কাছে ক্ষমা চেয়ে নেয়। আসলে জ্যোতি প্রিন্সিপালকে জানায় যে তার বাবা তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত সেখান থেকে কিছুতেই যাবে না। এখান থেকে আমরা বুঝতে পারি যে জ্যোতির বাবা মহারাজা জ্যোতির বিষয়ে কতটা পজিটিভ। এরপর ঘটনা 10 দিন আগের দেখানো হয়, যেখানে জ্যোতি তার বাবাকে জানায় যে তার স্কুলের স্পোর্টসের জন্য তাকে বাইরে স্টেটে গিয়ে প্র্যাকটিস করতে হবে, এই জন্য সে বাড়িতে থাকবে না। এখন মহারাজা জানি তাকে ভিডিও কল করে আর তার খবর আর লক্ষ্মীর খবর দিতে থাকে। এখন জ্যোতি 7 দিনের জন্য থাকবে না। আর এই সময় যেন মহারাজা তার কাজগুলো ভুলে না যায়, যেমন দরজায় ছিটকিনি লাগানো, লাইটে সুইচ অফ করা, নিজের খাবার খাওয়া, এগুলো করতে যেন ভুলে না যায়। এগুলো বলে জ্যোতি সেখান থেকে চলে যায় আর মহারাজাও নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। এরপর ঘটনা সেদিন রাত্রের দেখানো হয়, যেদিন মহারাজা তার দোকান থেকে ফেরার সময় দরজায় তালা লাগিয়ে নিজের বাড়িতে ফিরছিল। কিন্তু সে যখন বাড়িতে ফেরে তার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে যায়। সেখানে একটা সাপ চলে আসে আর বিজয় সেতুপতির সাথে অর্থাৎ মহারাজার সাথে কিছু দুর্ঘটনা ঘটে। কিন্তু ঘটনাটা যে কি এই মুহূর্তে আমাদেরকে দেখানো হয় না, শুধু দেখানো হয় যে মহারাজা মেঝেতে বেহুশ হয়ে পড়ে রয়েছে আর তার ঘরে সব কিছু লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। এর পরের দৃশ্য একটা গ্যারেজের দেখানো হয়। এখানে একজন গাড়ি থেকে বেরোয় আর এই গ্যারেজের
ম্যানেজারকে খুব করে মারতে থাকে। সে বলে আগের দিনই সে তার গাড়িকে সার্ভিসিং করানোর জন্য এই গ্যারেজে দিয়ে গেছিলো, কিন্তু সে যখন গাড়িটা ফেরত পায় দেখে তার গাড়িটা এক্সট্রা 300 কিলোমিটার চলেছে, আর তার উপরে তার স্যারের দেওয়া সানগ্লাসটাও মিসিং। তার মানে এই গ্যারেজের কেউই তার গাড়িটাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল আর তার সানগ্লাসটাও চুরি করে নিয়েছে। এই বলে সে ম্যানেজারকে খুব করে মারতে থাকে, কিন্তু ম্যানেজার জানায় আসলে তার গাড়িটা সার্ভিসিং করেছিল ধানা বলে একটা লোক। এই মুহূর্তে সেখানে ধানাও চলে আসে। এইবার সেই লোক প্রথমে ধানাকে প্রচুর মার মারে, কিন্তু ধানা এতটাই স্টাবার্ন ছিল যে তার কোনো মারেই তার উপরে কোনো এফেক্ট হয় না। সে যতই মারতে থাকে ধানা শুধু একটা কথাই বলে যে আজ রাতে সে এই লোকটার সব বদলা নিয়ে নেবে। এরপর সেই লোকটা যখন সেখান থেকে চলে যায় তখন ম্যানেজার ধানাকে বলে যে 2 দিন আগেই তুই জেল থেকে ফিরেছিস, আমারই ভুল হয়েছিল যে তোকে কাজে রেখেছি, তোর মতন জেল ফেরত আসামিকে কখনোই আমার কাজে রাখা উচিত হয়নি। এই বলে ম্যানেজারও তার উপর রাগ দেখাতে থাকে, কিন্তু ধানা মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ যে এর প্রতিশোধ ও নিয়েই ছাড়বে। এর পরের দৃশ্যে আমরা রাত্রিবেলা দেখতে পাই যেখানে এই লোকটা তার বন্ধুদের সাথে একটা নাইট ক্লাবে বসে পার্টি করছিল। এখন এইখানে ধানা আসে আর প্রথমেই তার হাতে সেই সানগ্লাসটা দেখানো হয়। সে সানগ্লাসটা ভেঙে দেয় আর এই লোকটাকে খুব মার মারে। সে বলে তাকে যে সে অপমান করেছে তার বদলা সে এইভাবেই নেবে। প্রথমে এই লোকটাও কিছুতে হার মানছিল না, কিন্তু এত মার খেয়ে একটা সময় লোকটাও ভেঙে পড়ে। এর পরের দৃশ্য আমাদের পুলিশ স্টেশনে দেখানো হয়, যেখানে পুলিশ ইন্সপেক্টর একজন চোরকে নিয়ে এমনিতেই মগজমারি করছিল। তাকে মারতে মারতে একটা সময় তার হাতের লাঠিটা পড়ে যায়। এইবার সেই পুলিশ স্টেশনেই উপস্থিত আমরা মহারাজাকে দেখতে পাই। এখন সে উঠে গিয়ে পুলিশ ইন্সপেক্টরকে তার লাঠিটা এগিয়ে দিয়ে আসে। এতক্ষণে এখানে বসে থাকা মহারাজার উপরে ইন্সপেক্টরের চোখ পড়ে। সে মহারাজাকে জিজ্ঞাসা করে সে কী কারণে এই পুলিশ স্টেশনে এসেছে। এখন মহারাজা জানায় সে এফআইআর করতে এসেছে। প্রথমেই তার মুখে এফআইআরটা শুনে পুলিশ ইন্সপেক্টর বেশ কিছুটা রাগ করে, তারপরে জানতে চায় যে তার আসলে কি হয়েছে। এখন মহারাজা তার ঘটনাটা পুরো জানায়। মহারাজা বলে আগের দিন রাত্রিবেলা সে যখন তার সেলুন থেকে বাড়ি ফেরে তখন তার বাড়িতে চোর ঢুকেছিল আর তার বাড়ির সমস্ত কিছু লণ্ডভণ্ড অবস্থায় ছিল, তার মধ্যে থেকে তার লক্ষ্মী মিসিং। এখন পুলিশ জানতে চায় লক্ষ্মী কি। এখন মহারাজা অনেক বোঝানোর পরে পুলিশ বুঝতে পারে যে লক্ষ্মী আসলে তার বাড়ির নোংরার ডাব্বা। এই কথা জানার পরে পুলিশ তার উপরে খুবই রেগে যায় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু মহারাজা সেখান থেকে কিছুতেই যেতে রাজি হয় না। এখন তাকে যখন জোর করে বার করে দেওয়া হয় তখন মহারাজা সেই পুলিশ স্টেশনেরই একটা হাতল জোর করে চেপে ধরে থাকে। এখন পুলিশ স্টেশনের সবাই তাকে জোর জবরদস্তি বার করার চেষ্টা করতে থাকলে ওই হাতলটায় সমানে চাপ পড়তে থাকে আর আস্তে আস্তে সেটা ভাঙতে শুরু করে। একটা সময় ওই হাতলটা শুধু উপরের একটা স্ল্যাব পুরোই ভেঙে পড়ে আর পুলিশ স্টেশনের উপরও তছনছ অবস্থা হয়ে যায়। আর ওই হাতলটার উপরে স্ল্যাবে একটা সাপ থাকতো, সেটাও বেরিয়ে পড়ে। এখন এই সমস্ত জিনিস ভেঙে পড়তে দেখে আর সেখান থেকে সাপকে দেখে পুলিশ স্টেশনের সবাই দৌড়ে বাইরে পালিয়ে যায়। এখন সবাই বাইরে অপেক্ষা করছিল ভিতরের ওই সাপটা কখন বেরোবে সেটার জন্য, কিন্তু কিছুক্ষণ বাদে সকলে লক্ষ্য করে যে মহারাজই সাপটাকে হাতে নিয়ে বাইরে বেরিয়ে এসেছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই একজন বড়লোক ঘরে একটা চোর ঢুকে এসেছে। সে এদিক ওদিক ঘোরার পর একটা আলমারির থেকে কিছু চুরি করতে যাচ্ছে আর সেই মুহূর্তে সেইখানে পুলিশ এবং বাড়ির লোকেরা চলে আসে। এখন পুলিশ চোরের কাছ থেকে গয়না নিয়ে যখন লোকটার কাছে দেয় তখন লোকটার থেকে একটা বন্ডে সইও করিয়ে নেয়, কিন্তু কিছুক্ষণ বাদে লোকটা জানায় আসলে তার বাড়ি থেকে যে চুরি হয়েছিল 85 তোলা সোনা, তার মধ্যে থেকে সে যে গয়নাগুলো পেয়েছে সেগুলো কোনোটাই আসল নয়। তার আসল গয়না কোথায় সেগুলোই সে ফেরত চায়। এখন পুলিশ ইন্সপেক্টর ছিল প্রচণ্ড করাপ্টেড আর বুদ্ধিমান। সে এবার লোকটাকে জানায় সে তো আরটিওতে চাকরি করে, তার খুব বেশি হলে মায়না 60,000 টাকা। তাহলে এত বিশাল বাড়ি এত লক্ষ লক্ষ টাকার গয়না তার কাছে কোথা থেকে এলো? নিশ্চয়ই তার কিছু 2 নম্বরই ধান্দা আছে। সে যদি সত্যি কথা না বলে তাহলে তাকেও এই চোরের মতনই জেলে ভরে দেবে। এখন লোকটা দেখে তার দুদিকেই সংকট, তাই লোকটাও পুলিশের বিষয়ে বেশি হস্তক্ষেপ না করে চুপচাপ এই কথাতেই রাজি হয়ে যায়। এখন পুলিশকে দেখানো হয় আসলে পুলিশরা সেই চোরটা আর আসল গয়না সকলেই পেয়ে গেছিল, কিন্তু শুধুমাত্র করাপটেশনের কারণেই সেগুলো তারা নিজেদের কাছে রেখে দিয়ে নকল গয়না ফেরত দিয়েছিল। এরপর সেই চোরটার ফ্যামিলির সাথেও তারা দেখা করে আর তাদের
চলাচলের জন্য কিছু টাকা দিয়ে চোরটাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। এরপর এই পুলিশ ইন্সপেক্টর যখন পুলিশ স্টেশনে এসে পৌঁছায়, এখানকার অবস্থা দেখে তার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সে এখন প্রথমে জানতে চায় যে কিভাবে এই ঘটনা ঘটল। এখন সেখানে উপস্থিত সকলেই মহারাজাকে দেখিয়ে দেয়। এখন ইন্সপেক্টর মহারাজার সাথে কথা বলতে আসলে মহারাজা আবারও ইন্সপেক্টরকে সেই ঘটনাই বলে যে তার বাড়িতে আগের দিন 3টে চোর এসেছিল, যারা কিনা তাকে প্রচণ্ড মেরেছিল, তার বাড়ির জিনিসপত্র লুটপাট করেছে আর তার লক্ষ্মীকে নিয়ে গেছে। লক্ষ্মী কি? লক্ষ্মী হচ্ছে তার নোংরা ফেলার ডাব্বা। এখন ইন্সপেক্টর যখন এই কথা শোনে তখন তাকে কিছু টাকা দেয় আর বলে সে যেন এই টাকা দিয়ে তার জন্য একটা নতুন নোংরার ডাব্বা কিনে দেয়। কিন্তু এখন মহারাজা কিছুতেই সেই কথায় রাজি হয় না। সে সমানে বলে যাচ্ছে তার লক্ষ্মীকেই লাগবে, আর সেই 3টে চোরকেও সে যেভাবেই হোক ধরতে চায়। এরপর মহারাজা সেখান থেকে কিছুতেই যখন যেতে রাজি না হয়, শেষ পর্যন্ত ইন্সপেক্টর আবার একটা বন্দুক নিয়ে মহারাজাকে পুলিশ স্টেশনের বাইরে বার করে দেয়। এখন কেউই যখন মহারাজার কোনো কথা শুনছে না, তখন মহারাজা বাধ্য হয়ে পুলিশকে জানায়। এখন পুলিশ যদি তার নোংরার ডাব্বা আর 3টে চোরকে ধরে দেয়, তাহলে সে পুলিশকে 5 লক্ষ টাকা দেবে। এতক্ষণ যে পুলিশরা তাকে নিয়ে এত হাসাহাসি করছিল, এত বিরক্ত হচ্ছিল এই মোটা টাকার গল্প শুনে, তারাও মহারাজার কেসটা ইনভেস্টিগেশন করতে রাজি হয়ে যায়। এরপরের দৃশ্য আমরা দেখতে পাই মহারাজার বাড়ির। এখন পুলিশরা এসে তার বাড়ির চারিপাশটা ভালো করে ইনভেস্টিগেট করতে থাকে। তার বাড়ির চারপাশে যারা থাকে তাদের সাথেও কথা বলতে থাকে। তার বাড়ির কোন জিনিস কোথায় থাকে, কী জিনিস মিসিং, কবে থেকে মিসিং, সমস্ত বিষয় তারা জানতে থাকে। এর মধ্যে মাঝে মাঝেই মহারাজার কাছে তার মেয়ের ভিডিও কল আসে আর সে লক্ষ্মীকে দেখতে চায়, কিন্তু মহারাজা তাকে কিছু কথা না বলেই তার কলটা কেটে দিতে থাকে। এদিকে জ্যোতির ট্রেনিং দেখানো হয়। সে তার বন্ধুদের সাথে খুব মজা করছে আর মন দিয়ে ট্রেনিং করছে। সে সময় সময় তার বাবাকে ভিডিও কলও করছে। এখন মহারাজা ইন্সপেক্টরকে জানায় তার মেয়ে আসার আগে যে করেই হোক সে যেন নোংরার ডাব্বাটা তাকে খুঁজে দেয়। এই ঘটনার সাথে সাথে পাস্টের একটা ঘটনা প্যারালালি দেখাতে শুরু হয়। এবার এইখান থেকে ঘটনা কিছুটা পাস্ট আর কিছুটা প্রেজেন্ট মিলিয়ে দেখানো হয়। আমরা পাস্টে দুজন চোরকে দেখতে পাই, একজন সেলভি আর একজন সেলাম। এখন এই সেলভি আর সেলাম একটা বাড়িতে ঢুকে আসে যেখানে একজন মা আর মেয়ে থাকতো। এখন তারা প্রথমে এই মার মেয়ের কাছ থেকে সব কিছু লুট করে, পরে মেয়েটার সাথে রেপ করে, আর তারপরে মাটা বারবার মিনতি করতে থাকে যে তারা যেন তাদেরকে প্রাণে ছেড়ে দেয়। কিন্তু এখানে সেলভি বলে যে কিছুতেই সে প্রাণে তাদেরকে বাঁচাতে পারবে না, কারণ তারা যদি বেঁচে যায় পরবর্তীকালে তারাই সেলভি আর সেলামের হয়ে সাক্ষী দেবে আর তারা ধরা পড়ে যাবে। তাই তারা তাদের বাড়িতে খাওয়া দাওয়া করে শেষ পর্যন্ত মা মেয়েকে মেরে সেখান থেকে লুটপাট করে চলে যায়। এবার আমরা সেলভির পরিবারকে দেখতে পাই, যেখানে তার মেয়ে আর বউ রয়েছে। সেলভি তার মেয়ের জন্য সব কিছু করতে পারে। তার স্ত্রীকে সে জানায় তার মেয়ের জন্য সে সব কিছুই করতে রাজি আছে। আবার সিন প্রেজেন্টে দেখানো হয়। এখন রোজই মহারাজা এসে পুলিশ স্টেশনে বসে থাকতো আর সে পুলিশদের জন্য ফাইফরমাসক খাটতে শুরু করেছিল। এর মধ্যে আবার ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। সেলভির একটা ইলেকট্রনিক্সের দোকান আছে আর সে এই দোকানের থেকেই লোকেদের বিষয়ে খবরাখবর পায়, আর তারপরে এক একদিন এক একটা বাড়িতে গিয়ে লুটপাট করে। শুধু লুটপাট করে না, সেই বাড়িতে উপস্থিত সকল লোকদেরকে সে প্রাণেও মেরে দেয়। এত কিছুর মধ্যে সেলভি যেটা করতে ভোলে না সেটা হচ্ছে তার মেয়ের সাথে সময় কাটানো। কোনো কারণে সেলভির মেয়ের পিঠে একটা দাগ রয়েছে, আর সেই ইনজুরিতে সেলভি নিজে হাতে ছোটোবেলার থেকেই ওষুধ লাগায়। আর তার স্ত্রী যদি বলে তার টাকা পয়সার কথা, সে বলে ব্যবসা তার কম হয়েছে, তাই জন্য টাকা পয়সা সে কম রোজগার করতে পেরেছে। এদিকে দেখানো হয় জ্যোতিকে। জ্যোতি এখন খেলাধুলো খুবই মন দিয়ে করছে আর তার ট্রেনিংও খুব ভালো চলছে। আর এদিকে পুলিশ অফিসাররা বিভিন্ন দোকানে গিয়ে সেই পুরনো কাচরার ডাব্বাটা দেখিয়ে চলেছে আর তার মতন একটা নোংরার ডাব্বা খোঁজার চেষ্টা করে চলেছে। এইবার ঘটনা আবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। যেদিনকে মহারাজের বাড়িতে চোর ঢুকে এসেছিল, চোররা তাকে মারার পরে চলে যাওয়ার সময় তার বাড়িতে একটা বিল ফেলে যায়। সেই বিলটা ছিল সেই রেস্টুরেন্টের, যেখানে ধানা সেই মোটা লোকটাকে মেরেছিল, আমরা যেটা সিনেমার শুরুতেই দেখেছিলাম। এইবার সেই যে ঘটনাটা ঘটেছিল সেদিন মহারাজা সেখানেই উপস্থিত ছিল। তাই মহারাজা যখন ধানা সেই লোকটাকে মেরে চলে যাচ্ছিল তখন তার পিছনে ফলো করতে থাকে। ধানা সেটা কিছুক্ষণ বাদেই বুঝতে পেরে যায় যে মহারাজা তাকে ফলো
ফলো করছে, তাই সে তার লোকদেরকে দিয়ে মহারাজাকে প্রথমে মার খাওয়াতে থাকে। কিন্তু কিছুক্ষণ বাদে মহারাজা একাই সেই সকল লোকদের মেরে কুপোকাত করে দেয়। এরপর মহারাজা সবাইকে বলে আসলে তার দরকার শুধু ধানার সাথে, তাই বাকিরা যেন সেখান থেকে সরে যায়। এরপর মহারাজা ধানাকে খুব করে মারে আর বলে সেদিন তার বাড়িতে 3জন চোর এসেছিল, একজন তো ধানা, বাকি 2জনকে। কিন্তু ধানা বলে সে কিছুতেই বলবে না। মহারাজা যেন নিজেই বুদ্ধি কাটিয়ে বার করে, কিন্তু সে শুধুমাত্র একটা ক্লু দেয় যে মহারাজা যে রোজ পুলিশ স্টেশনে যাচ্ছে সেখানেই 2জনের মধ্যে একজন দোষীকে মহারাজা পেয়ে যাবে। এর মধ্যে ধানাকে মহারাজা মেরে দেয় আর সেখান থেকে চলে যায়। পরবর্তী সময় ধানা যে গ্যারেজে কাজ করতো তার মালিক এসে পুলিশ স্টেশনে রিপোর্ট লেখায় যে তার বন্ধুকে 2 দিন ধরে পাওয়া যাচ্ছে না, আর তারা জানে সেই রিপোর্টটা লিখে দেয়। এদিকে মহারাজাকে দেখানো হয় সে এখন সব সময় পুলিশ স্টেশনে যাতায়াত করছে আর সেইখান থেকে যা ইনফরমেশন পাচ্ছে একটা ডায়েরিতে নোট ডাউন করছে। আবার ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। এবার আমরা সেলিমকে দেখতে পাই যে তার স্ত্রী আর কন্যাকে নিয়ে যাচ্ছে একটা জুয়েলারি শপে। আসলে সেলভির মেয়ের জন্মদিন আসছে, সেই উপলক্ষে সে তার মেয়েকে একটা জুয়েলারি সে গিফট দিতে চাইছে। এখন এইখানে সেলভির একটা খুব দামি হার পছন্দ হয়। তার স্ত্রী বলে যে এই হারটা তো অনেক দামি, এত টাকা কি তুমি দিতে পারবে? এখন সেলভি জানায় যে তার মেয়ের জন্য সে সব কিছুই করতে পারবে। এখন এইখানে একটা হার তার মেয়ের আর তার খুবই পছন্দ হয়, তাই সেটা তারা অর্ডার দিয়ে চলে যায়। এরপর যেদিন সেলভি এই হারটার অর্ডার নিতে আসে তার স্ত্রী তাকে ফোন করে জানায় যেন সে বাড়িতে আসার আগে শেভিং করে আসে, কারণ তাকে দেখতে ডাকু গুন্ডার মতন লাগে। এখন সেলভি একটা সেলুনে দাড়ি কামাতে আসে, এখন সেই সেলুনেই কাজ করতো মহারাজা। বুঝতেই পারছি যেটা অনেক আগের দৃশ্য, কারণ এখন 2জনারই চুল কালো। এখন সেলভিকে দাড়ি কাটতে গিয়ে মহারাজা দেখে তার রেজারের ধার কমে গেছে, তাই সে ব্লেড বদলাতে যায়। এর মধ্যে কি সেলভিকে সেলাম ফোন করে জানায় তাদের বিষয়ে পুলিশ খবর নিচ্ছে আর নিউজ পেপারেও তাদের বিষয়ে ছাপানো হয়েছে, তাই তাদের উচিত এখন কিছুটা সাবধান হয়ে যাওয়া। এখন সেলভি আর সেলাম যখন বাড়িতে আসে তখন হঠাৎ করে সেলভি লক্ষ্য করে তার মেয়ের চেনটা তার কাছে নেই। এদিকে মহারাজা সেলুনে সেলভি সেই চেনটাকে খুঁজে পায়, তাই সে ঠিক করে তার বাড়িতে গিয়ে সে চেনটা ফেরত দিয়ে আসবে। এর মধ্যে সেইখানে পুলিশ চলে আসে। আসলে পুলিশরা সেলভি সেলামের চুরির বিষয় জানতে পেরে গেছিল। এখন পুলিশ এসে যখন তাদের জিজ্ঞাসাবাদ করে তখন সেলভির স্ত্রী প্রথমে তার স্বামীর হয়ে কথা বলতে থাকে, কিন্তু এই অবস্থায় সেলাম তার মাথা ঠিক রাখতে পারে না আর সবার সামনে তাদের লুকোনো বন্দুক বার করে পুলিশের দিকে তাক করে। এখন সবাই বুঝতে পারে আসলে সেলভি আর সেলাম চুরি করে। পুলিশ জানায় শুধু চুরি না, ভিকটিমদের খুন করা, রেপ করা, এইরকম জঘন্য নোংরা কাজও এরা 2জন করে থাকে। এখন সকলের সামনে নিজেদেরকে বাঁচানোর জন্য সেলাম সেই বন্দুক দিয়ে পুলিশকে মারতে যায়, কিন্তু সেই মুহূর্তে পুলিশের গুলিতেই তার মৃত্যু ঘটে যায়। সেলামকে মারা যেতে দেখে সেলভি ভেঙে পড়ে। তার স্ত্রী তার স্বামীর সম্পর্কে এত কঠিন সত্য কিছুতেই মেনে নিতে পারে না। এখন সেলভিকে যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল সে হঠাৎ করে সেই ভিড়ের মধ্যে মহারাজাকে লক্ষ্য করে। তার মেয়ে তার বাবার জন্য প্রচণ্ডভাবেই কান্নাকাটি করতে থাকে। এখন সেলভি মনে করছিল মহারাজাই পুলিশকে খবর দিয়ে তাকে ধরিয়ে দিয়েছে, সে যে করেই হোক মহারাজার বিরুদ্ধে তার বদলা নিয়েই ছাড়বে। কিন্তু মহারাজা এখানে এসেছিল তার মেয়ের চেনটা ফেরত দিতে, সে এই ঘটনা সম্পর্কে কিছুই জানতো না। আবার ঘটনা বর্তমানে দেখানো হয়। এখন পুলিশ মহারাজাকে জানায় যে তার নোংরার ডাব্বাটা পাওয়া গেছে। আসলে তার নোংরার ডাব্বার মতনই দেখতে একটা নতুন করে নোংরার ডাব্বা বানিয়ে তারা সেটাকে পুরনো তৈরি করেছে, যাতে সেটা দিয়ে তারা 5 লাখ টাকা মহারাজার থেকে নিয়ে যেতে পারে। আর এই কাজটাতে তাদের সাহায্য করেছে নাল্লা শিবা বলে তাদেরই একজন খবরি। এই নাল্লা শিবা যে কে এটা আমরা একটু বাদেই জানতে পারবো। নোংরার ডাব্বা পাওয়া গেছে মানে চুরি যাওয়া মাল পাওয়া গেছে, কিন্তু চুরি যাওয়া মাল পাওয়া গেলে চোরেরও পেতে হবে। তাই এখন পুলিশ তাদের কন্ট্যাক্টে থাকা চোরেদের ফোন করে করে কেউ এই চুরির দায় নিতে রাজি কিনা সেটা খোঁজ খবর নিচ্ছিল, কিন্তু কোনো চুরি নোংরার ডাব্বা চুরি করার দায় নিজের কাঁধে নিতে রাজি হচ্ছিল না। সকলেই তাদের ফোনগুলো কেটে দিচ্ছিল। এখন পুলিশ ভাবছিল যে এই নোংরার ডাব্বাটার কেসটা কাউকে না কাউকে তো নিতে হবে। তখন তাদের মনে পড়ে যে নাল্লা শিবাই সেখানে রয়েছে তাদের খবরি হিসাবে। এখন তাকে যদি এই চুরির দায়টা চাপিয়ে দিয়ে মহারাজার সামনে নিয়ে যাওয়া হয় তাহলে তাদের এই কেসটা সলভ হয়ে যাবে আর তারা মহারাজার কাছ থেকে 5 লাখ টাকাও পেয়ে যাবে। তাই এখন পুলিশ প্রথমে এই কথাটা নাল্লা শিবাকে জানায় আর মহারাজাকেও জানায় যে তার চুরি যাওয়া ডাব্বা খুঁজে পাওয়া গেছে। এখন নাল্লা শিবা বলে যে ঘটনাটা কী তাকে পুরোটা জানতে হবে। তাই এখন পুলিশ ইন্সপেক্টর আবার থানায় ফোন করে। এখন থানায় মহারাজা উপস্থিত ছিল, তাই ইন্সপেক্টর বলে
তার সাথে কী ঘটনা হয়েছে সে জানি আবার বলে। আর এখানেই তারা ফোনটা অন করে রেখে দেয় যাতে সেইখানে নাল্লা শিবাও শুনতে পায়। এখন আমাদের কাছে সত্য ঘটনা রিভিল করা হয়। আমরা দেখতে পাই সেই দিন রাত্রের ঘটনা, যেদিন মহারাজার বাড়িতে চুরি হয়েছিল। আসলে সেই দিন তার মেয়ে তার ক্যাম্প শেষ করে বাড়িতে ফিরেছিল। সে বাড়িতে এসে ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে লক্ষ্য করে তার ঘরে তার আসার আগেই 3জন লোক উপস্থিত। এখন সেই 3জন লোকের একজন ধানা, একজন নাল্লি শিবা আর একজন ছিল সেলাম। আসলে সেলাম এসেছিল মহারাজার থেকে বদলা নিতে। সে জানতো যে মহারাজাই তাকে পুলিশে ধরিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছে, তাই সে মহারাজাকে খুন করে তার থেকে বদলা নেবে। কিন্তু সেদিন যখন মহারাজার বদলে তার মেয়ে এসেছিল, তারা ভেবেছিল তার মেয়েকে মেরেই তারা বদলা নেবে। তাই তারা জ্যোতিকে প্রথমে খুব মারে আর তারপর তার সাথে 3বার রেপ করে। কিন্তু এই ঘটনার পরেও যখন মহারাজা আসে না, তখন ঠিক করে তারা জ্যোতিকে মেরেই ফেলবে। কিন্তু হঠাৎ করে সেলাম তার মত পরিবর্তন করে আর বলে যে রোজের মতন যখন মহারাজা আজ এখনও ফিরছে না, তাহলে তারা এখন এখান থেকে চলে যাবে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। এরপরে মহারাজা যখন বাড়িতে আসে, তখন তার মেয়ের এই অবস্থা দেখে সে প্রচণ্ড ভেঙে পড়ে। আর তারপর সে নিজের বাড়িতেই নিজে ভাঙচুর করে এই গল্পটা তৈরি করে। সেদিন মহারাজার দেরি হয়েছিল কারণ সে জ্যোতির জন্য একটা নতুন জুতো কিনতে গেছিল। কিন্তু জ্যোতির যেহেতু লাল রঙের জুতোই লাগবে, তাই সেই জুতোটা আনতে দোকানের লোকের অনেকটা দেরি হয়েছিল। তাই মহারাজারও ফিরতে দেরি হয়েছিল। এরপর জ্যোতিকে এইরকম অসুস্থ অবস্থায় দেখে মহারাজা তাকে হাসপাতালে নিয়ে যায়। আর হাসপাতালে তার সাথে থাকে জ্যোতির স্কুলের স্পোর্টস টিচার, তার পুরনো দোকানের মালিক আর সেই ডাক্তার। আসলে মহারাজার সাথে এই ডাক্তারের সম্পর্কটা খুবই ভালো ছিল। তাই এরা মিলেই প্ল্যান করে যে জ্যোতির সাথে যে এই ঘটনা ঘটেছে সেটা সবার সমক্ষে আনবে না, বরং তারা একটা নতুন গল্প বানিয়ে আসল দোষী যে কে তাদেরকে খুঁজে বার করবে। জ্যোতি বলেছিল যে তাদের বাড়িতে 3জন ছিল, কিন্তু 3জন লোক যে কে সে বলতে পারেনি। তাই মহারাজা সেদিন থেকে পুলিশ স্টেশনে রোজই আসছে আর সেই 3জনের খোঁজ করে চলেছে। এখন সেখানে উপস্থিত একজন পুলিশ ইন্সপেক্টর বলে মহারাজার বাড়িতে যে শুধু একটা নোংরার ডাব্বা চুরি হয়নি সেটা সে বুঝতেই পেরেছে। এখন আসল ঘটনাটা কি সেটাই বোঝার বাকি। এরপরে যখন নাল্লা শিবা জানতে পারে যে সে যেই বাড়িতে গিয়ে কাণ্ড করে এসেছিল সেই বাড়িতেই তাকে আবার যেতে হবে, এখন নাল্লা শিবা বেশ ঘাবড়ে যায়। তাই সে এখন সেলভিকে ফোন করে ঘটনাটা বলে। কিন্তু সেলভি বলে এখন নাল্লা শিবা কী করবে, নাল্লা শিবার ব্যাপার, সে তাকে কিছুই সাহায্য করতে পারবে না। এখন নাল্লা শিবা পাবে সে কোনো রকমে গিয়ে মিথ্যা গল্প সাজিয়ে বলে সেখান থেকে চলে আসবে। এখন পুলিশদেরও নাল্লা শিবার উপরে কোনো কারণে সন্দেহ হতে থাকে। তারপর নাল্লা শিবাকে তারা যখন মহারাজার সামনে নিয়ে আসে, নাল্লা শিবা যেরকম শুনেছিল গল্প সেরকমভাবে বানিয়ে বানিয়ে বলতে থাকে। এখন পুলিশ বলে যে নাল্লা শিবা যে এত বড় অন্যায় করেছে তার জন্য কী শাস্তি দেওয়া দরকার। তখন মহারাজা বলে কোনো শাস্তিই তাকে দেওয়ার দরকার নেই, তাকে ছেড়ে দেওয়া হোক। এখন পুলিশ ইন্সপেক্টর মহারাজাকে বলে কোনো শাস্তি না দিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে? সে যে এত গভীর একটা অন্যায় করলো, তার মেয়ের সাথে যদি সে রেপ করে থাকে তাহলেও কি তাকে ছেড়ে দিতে হবে? এই কথাটা শোনার পর মহারাজা বেশ ঘাবড়ে যায়। আসলে এখান থেকে আমরা জানতে পারি পুলিশের টিম আগে থেকেই মহারাজার আসল সত্যটা জানতে পেরে গেছিল। আসলে ধানার যেখানে মৃতদেহটা পাওয়া গেছিল সেখানে ইনভেস্টিগেশন টিম কিছু এমন তথ্য পায় যেখান থেকে তারা ইনভেস্টিগেট করে জানতে পারে যে আসলে ধানা, নাল্লা শিবা আর একজন কেউ মিলে এই মহারাজার মেয়ের সাথে রেপ করেছিল। এখন পুলিশ ইন্সপেক্টর জানায় যে মহারাজা নাল্লা শিবার সাথে যা ইচ্ছা করতে পারে, কিন্তু সেখানে উপস্থিত বাকি পুলিশরা বলে যদি কোনো বিপদ হয় তাহলে কি হবে। তখন পুলিশ জানায় যে তাদের মেয়ের সাথে যদি এরকম ঘটনা ঘটতো তারাও কখনো চুপ করে থাকতো না, তাই তাদের উচিত যে নাল্লা শিবার মতন দোষীদের শাস্তি দেওয়া। এই বলে পুলিশরা মহারাজার কাছে নাল্লা শিবাকে ছেড়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর আমরা দেখতে পাই যে মহারাজাকে তার মেয়ে বলেছিল তার সাথে যে অন্যায় করেছে তার পিঠে একটা কিছু দাগ রয়েছে। তখন সেই দাগটা সে নাল্লা শিবার পিছনেও দেখতে পায়। আর মহারাজা বুঝতে পারে নাল্লা শিবাই 3জনের মধ্যে একজন লোক, তাই একটা দা দিয়ে নাল্লা শিবার মাথায় মেরে সে নাল্লা শিবাকে মেরে ফেলে। এখন এর কাছ থেকেই তারা 3য় লোকের খবর পেয়ে যায়। এই 3য় লোক হচ্ছে সেলাম। এবার সেলামের সাথে দেখা করতে মহারাজা একটা কনস্ট্রাকশন সাইডে যায়। এখন সেলামও জানতে পেরে গেছিল যে মহারাজা তার সাথে দেখা করতে আসছে, কারণ সেলামের সাথে তার যে লোকেরা কাজ করতো তাদের সাথে মহারাজার দেখা হয়ে যায় আর সেখানে ফাইট সিন চলতে থাকে। মহারাজা সেলামের নামটা জানতো কিন্তু সেলাম যে কে সেটা জানতো না। এখন মহারাজা যখন সেলামকে দেখতে পায় সে তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না।
এখানে বিজয় সেতুপতির এক্সপ্রেশনটা এত রিয়েলিস্টিক ছিল, বলার ভাষা নেই। যাই হোক, এইবার মহারাজা কিছুতেই সেলামকে দেখে বিশ্বাস করতে পারে না, এতটাই শকড হয়ে যায় যে প্রথমে সে কিছুক্ষণ সেলামের কাছে মার খেতে থাকে, কিন্তু সেলাম যখন তাকে বড় একটা চাই ছুঁড়ে মারতে যায়, তখন মহারাজা আবার নিজেকে বাঁচাতে সেলামকে মারতে থাকে। সেলামকে মেরে সে ইনজিওর করে দেয়। এখন সেলাম জানায় তার এই মার খাওয়াটা কোনো ব্যাপারই না, সে আসলে মহারাজাকে এত বড় আঘাত করেছে যেটা মহারাজা সারা জীবনেও ভুলতে পারবে না। কোনো বাবাই তার মেয়ের এই রকম পরিণতি মেনে নিতে পারে না। এর মধ্যে দেখতে পাই যে সেইখানে মহারাজার মেয়ে অর্থাৎ জ্যোতি চলে আসে। জ্যোতি তার সেই স্পোর্টস টিচারের সাথে এসেছিল সেলামের সাথে দেখা করতে। জ্যোতিকে দেখে মহারাজা বেশ অবাক হয়ে যায় আর সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু জ্যোতি জানায় সে একবার সেলামের সাথে দেখা করতে যায়। এখন জ্যোতি সেলামের সাথে দেখা করতে আসে, এসে তাকে সে একটা গয়নার পুটুলি দেয়। জ্যোতি বলে আসলে সেই দিন সেলাম বোধহয় তার বাড়িতে এটাই চুরি করতে গেছিল, সে এই গয়নাগুলো আর চায় না, সেগুলো সে সেলামকেই দিয়ে দেয়। তার সাথে এটা বলে সে এখানে এসেছে সেলামকে প্রাণে বাঁচানোর জন্য, কারণ যদি এখানে না আসতো তাহলে মহারাজা সেলামকে অনেক আগেই মেরে ফেলতো। মহারাজা অর্থাৎ তার বাবা তার জন্য সব কিছু করতে পারে, তার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। এই বলে গয়নাগুলো যখন সেলাম দেখতে থাকে তখন তার মধ্যে সে তার ছোটোবেলার তার মেয়েকে দেওয়ার চেনটা দেখতে পায়। এখন সেই চেনটা দেখেই মহারাজার মনে পড়ে যায় যে তাকে একজন বলেছিল যে তার জেলে যাওয়ার পর তার স্ত্রী আর কন্যার সাথে একজন লোক তার স্ত্রী কন্যাকে নিয়ে দেখা করতে এসেছিল, আর সেই যে দুর্ঘটনাটা ঘটেছিল সেই দুর্ঘটনায় একটা বাচ্চা বেঁচে গেছিল। আসলে সেদিন দুর্ঘটনায় মহারাজার স্ত্রী কন্যা আর সেলামের স্ত্রী সবাই মারা যায়, শুধু বেঁচে গেছিল সেলামের মেয়ে, কারণ তার উপরে লক্ষ্মী চাপা পড়ে গেছিল। মহারাজা তখন এই সেলভার মেয়েকে নিয়েই বড় করে তুলেছে। আসলে জ্যোতি মহারাজার নিজের নয়, বরং এই সেলামেরই মেয়ে। এখন যখন সেলাম ওই জ্যোতির পিছনে তার মেয়ের পিঠের ক্ষতচিহ্নটা দেখতে পায়, তখন সে চিনতে পারে যে জ্যোতি হচ্ছে তার নিজের মেয়ে। এখন সেলাম তার নিজের কৃতকর্মের উপরে বিশ্বাস করতে পারে না আর চিৎকার করে তার অপরাধের জন্য ক্ষমা চাইতে থাকে আর বারবার করে জ্যোতির সাথে কথা বলতে চায়, কিন্তু মহারাজা জানায় যে জ্যোতি শুধুমাত্র তারই মেয়ে। এই বলে মহারাজা সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু সেলাম যে কর্ম করেছে, যে অপরাধ করেছে, তার জন্য সে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারে না। চিৎকার করে সে জ্যোতিকে আর মহারাজাকে ডাকতে থাকে আর নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে থাকে। একটা সময় তার নিজের অপরাধবোধ এতটাই বেড়ে যায়, সে উপরের তলা থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যায় আর সেখান থেকে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটে। আর তার সাথে তার ছোটোবেলার মেয়েকে দেওয়ার জন্য যে চেনটা সে বানিয়েছিল সেটা তার মাথার কাছে পড়ে যায়। এইখানেই মুভিটা শেষ হয়ে যায়। মুভির এই ক্লাইম্যাক্স সিনটা এক কথায় বললে অসাধারণ, যেটা দেখার পর অনেকক্ষণ পর্যন্ত এই রেশটা থেকেই গেছিল। সিনেমায় যারা অভিনয় করেছে তাদের অভিনয় নিয়ে বলার কোনো ক্ষমতা আমার নেই, প্রত্যেকেই অসাধারণ, অনবদ্য। তবে মুভির ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফ বেশি ইন্টারেস্টিং। এই ছিল আজকের মুভি মহারাজার এক্সপ্লেনেশন। কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।